না, সুবিধা বিষয়টা কি, চাকরিটা একটা ইনফ্যাচুয়েশন, এটা আমি বরাবরই বলি। চাকরিটা হচ্ছে একটা ইনফ্যাচুয়েশন। শুরুতে একটা ড্রিম লাইক অ্যাটমসফিয়ার নিয়ে আমরা শুরু করি, বাট এর ভেতরে ঢোকার পরে এর যে রিয়েলিটি এটা আমরা বুঝতে পারি যে আসলে এটা কেমন। যেমন হচ্ছে আজকেই বাজারে গিয়েছিলাম, তো একটা ভাইয়ের সাথে হঠাৎ মানে দেখা, তে উনি বলতেছেন মানে অপরিচিত, তো আমাকে বলতেছেন ভাই আপনি কি করেন, তো আমি তারপর জিজ্ঞাসা করলাম যে আপনি কি, তো উনি বলতেছেন যে আমি সকালে সকালে স্বামী স্ত্রী তারা দুইজন বের হয় সকাল ৯টায় আর আসে হচ্ছে মোটামুটি বিকাল ৫টায়, মানে শীতের দিন তো প্রায় সন্ধ্যা। তো বলতেছে ভাই আমাদের জীবনে শান্তি নেই। যে যাই হোক, হয়তো কোনো টিচার দম্পতি হবেন, হয়তো এমনও হইতে পারে, হয়তো কোনো স্কুলে আছেন বিশেষ করে, তাছাড়া তো এই। ভাইয়া যারা অন্য ধর্মের আছেন নন মুসলিম তারা কি মাদ্রাসায় জব করতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয়। যেমন হচ্ছে আপনাদের ছিল ওরিয়েন্টেশন ক্লাসে সিদ্ধার্থ, হুম, ওনার কারিকুলাম আলাদা না ভাইয়া? হ্যাঁ, বোর্ড আলাদা, আপনার হচ্ছে মাদ্রাসার বোর্ড আলাদা, কলেজের বোর্ডটা আলাদা হয়। তো এই যে সিদ্ধার্থ যেমন ছিলেন, উনি ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন, উনি ৬০ পাইছিলেন মাত্র, হ্যাঁ, এবং তার 35 অলরেডি ফিল আপ হয়ে গেছে। সেই স্টেজে এসে তিনি কিন্তু সেই ইয়েতে মনপুরা দ্বীপে, সেখানে বরিশালে, ওখানে কিন্তু গিয়ে মাদ্রাসাতে জয়েন করছেন। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। আপনি একটা আপাতত একটা নিশ্চিত। মাদ্রাসায় নাকি অনেক অসুবিধা? জি। মাদ্রাসায় নাকি অনেক অসুবিধা? না, বিষয় হচ্ছে কি, এতে আসলে ভ্যারি ফর্ম, মানে ভ্যারি করে পার্সন টু পার্সন, হ্যাঁ। উনার মোটামুটি একটা দুইটা ক্লাস নেয়, দুইটাতে যেদিন হয়তো প্রিন্সিপাল আসে, মানে যিনি হেড তিনি আসেন, সেদিন হয়তো একটু আগে যান, তাছাড়া মোটামুটি ২টার মধ্যে চলে আসেন বাসায়। সুবিধা আছে। অসুবিধা বলতে একটু ক্লাস নিতে হয়। আর যদি বোর্ড পড়ে, বোর্ড যেখানে দেখা যাচ্ছে পরীক্ষা হয়, এমন যদি সেন্টারে যদি আপনার জবটা হয় এরকম, যদি মাদ্রাসায়, তাহলে এটা আরো সুবিধা। সারা বছর পরীক্ষার উপর দিয়ে চলে যায়, ডিউটি কম। মানে পরীক্ষার মোটামুটি ডিউটি দিলেই হয়, ক্লাস কম। আসলে দেখেন একটা, আপনি এত হ্যান্ডসাম স্যালারির একটা জব পাচ্ছেন, একটু তো পরিশ্রম করতে হবে তাই না? ৩-৪ ঘন্টা তো অন্তত সময় তো দিতে হবে মাদ্রাসায়। হ্যাঁ, একটু প্যারার উপরে রাখে, তবে আস্তে আস্তে এটা মেকআপ, মানে বিষয়টা হচ্ছে এমন। ভাইভা বোর্ডে, ভাইভা যাদের আমি পড়াইছিলাম, তো বলছিলাম যে ভাইভা বোর্ডটা এমন যে আপনাকে টেবিলটা টার্ন করে নিতে হয়। স্যারেরা আপনাকে যেভাবে চাচ্ছে, আপনি আপনার মতো করে স্যারদের ঘুরায় নেন কিছু দুই একটা অ্যান্সারের মাধ্যমে। তো বিষয়টা হচ্ছে এমন, মাদ্রাসাতে শুরুতে টেবিলটা আপনার অপোজিটে থাকে, পজিশনটা মানে অপোজিট একটা অবস্থানে থাকে, কিন্তু পরবর্তীতে এটা আপনি নিজের চেষ্টায়, নিজের ইয়েতে এটা একটু টার্ন করে নিতে হয়, একটু ঘোরায় নিতে হয়, সবকিছু নিজের মধ্যে। আপনি চাইলেই সবই সম্ভব। তো যাই হোক, ওইদিকে আর না যাই, ওগুলো নিয়ে পরে অনেক কথা হবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের তো জার্নি এখনো মাত্র শুরু, ইনশাল্লাহ অনেক কথা হবে এগুলো নিয়ে। তো চলেন আমরা শুরু করি। আজকে পড়লে ইনশাল্লাহ আমাদের যে ইমোর্টালিটি ওড, এটা শেষ হয়ে যাবে। তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি, হ্যাঁ। গতকাল আমরা এই পর্যন্ত শেষ করছিলাম, আজকে এখান থেকে আমরা বাকিটুকু শেষ করব। তো এখানে কি বলতেছে দেখেন, এই উপরের ৫ লাইনে, যে দাও অফার হোম দ্য ইমোর্টালিটি ব্রুটস লাইক দ্য ডে এ মাস্টার ওভার এ স্লেপ। দাও, দাও মানে কি, তুমি, ওভার হোম যাহার উপর বা যাহার উপরে, তাই ইমোর্টালিটি অমরত্ব কি বিরাজমান, অমরত্ব রয়েছে, ব্রুটস লাইক এ ডে, এটা কিসের মতো বিরাজমান, একটা দিনের আলোর মতো, এ মাস্টার ওভার এ স্লেভ, একটা মাস্টার যেভাবে কিনা একটা স্লেভের উপরে কি থাকে, মানে নিয়ন্ত্রণে রাখে একটা স্লেভকে, এমন। তো এটাকে, যে এই যে কবি এখানে কি বলতেছেন, কবি শিশুকে বলতেছেন যে যে তার অমরত্বটা, হ্যাঁ, ইমোর্টালিটিটা, অর্থাৎ শিশুদের যে ইমোর্টালিটি, কারণ ওটা হেভেনের সাথে বা ঈশ্বর, মানে ঈশ্বরের সাথে, স্বর্গের সাথে ওরা কানেক্টেড, তো এই জন্য তাদেরকে অমর হিসেবে উপস্থাপন করতেছেন, যে তার অমরত্ব তাকে কি চারদিক থেকে কি করছে, ঘিরে রাখতেছে, যেভাবে কিনা দিনের আলো পৃথিবীটাকে ঘিরে রাখে বা একদম ঢেকে রাখে, এমন। আর এইভাবেই কি একটা মাস্টার কি করে, একটা স্লেভের উপরেই কি তার যে একটা মানে অবস্থান, এটা কিন্তু সেও কিন্তু ধরে রাখে। আচ্ছা, এরপরে কি বলতেছে, এ প্রেজেন্স হুইচ ইজ নট টু বি পুট বাই, যে একটা উপস্থিতি, হ্যাঁ, হুইচ ইজ নট টু বি পুট বাই, যা কিনা দূরে সরানো যায় না। অর্থাৎ শিশুদের মধ্যে যে একটা যে ঐশ্বরিক যে একটা উপস্থিতি যে আছে, ঈশ্বরের যে একটা উপস্থিতি একটা পাওয়া যায়, স্বর্গের যে একটা উপস্থিতি পাওয়া যায়, এটা কি সহজে দূর করা যায় না। তো
তো শিশু মানে জন্ম থেকেই একটা যে স্বর্গীয় যে একটা অনুভূতি এটা নিয়ে আসে, এবং এই জিনিসটা তাকে প্রবলভাবে তার ভিতরে থাকে, এবং এটা থেকে দূরে সে চাইলেও সরাইতে পারে না, এটা অটোমেটিক্যালি তার ভিতরে থাকে। দাও লিটল চাইল্ড, তুমি ছোট শিশু, ইয়েট গ্লোরিয়াস ইন দ্য মাইট, কি যে অনেক বেশি গৌরবময়, হ্যাঁ, স্বর্গীয় মানে ইয়েতে স্বর্গীয় শক্তিতে একদম পুরোপুরি গৌরবময় এমন একটা অবস্থা। আচ্ছা, অর হেভেন বর্ন ফ্রিডম অন দাই ব্রিংস সেইট, এবং অফ হেভেন বর্ন ফ্রিডম, এবং কি রয়েছে যে স্বর্গীয় যে একটা স্বাধীনতা, হ্যাঁ, ফ্রিডম অন দাই ব্রিংস হেইট, যে তোমার এই যে মহিমায় এটা কি আরো বেশি উজ্জ্বল। অর্থাৎ এখানে উইলিয়াম মর্সেল বলতেছেন যে শিশুটাকে বলতেছেন যে যদিও সে অনেকটা কি ছোট, লিটল চাইল্ড অনেকটা ছোট, তবুও সে কি অনেক বেশি গৌরবান্বিত, মহিমান্বিত, কারণ তার আত্মাটা তার আত্মাটা পুরোপুরি স্বর্গীয় যে একটা শক্তি এটা দ্বারা কি একদম পুরোপুরি সমৃদ্ধ, এমন। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন যে হোয়াই উইথ সাচ আর্নেস্ট পেইন্স ডস্ট দাও প্রভোক, যে হোয়াই সাচ আর্নেস্ট পেইন্স ডস্ট দাও প্রভোক, মানে কি যে হোয়াই কেন তুমি এই যে জ্বালাতনটাকে এটাকে আহ্বান করো, অর্থাৎ এই যে পরবর্তীতে যে বড় হচ্ছে এই জিনিসটাকে সীমাবদ্ধতা যে তৈরি হচ্ছে এটাকে কেন তুমি আহ্বান করো, দ্য ইয়ার্স টু ব্রিং দ্য ইনএভিটেবল ইয়ক, যে বছরগুলোতে, যে দ্য ইয়ার্স মানে কি বছরগুলোতে, যা কিনা তোমার উপরে একটা কি ইনএভিটেবল ইয়ক মানে জোয়াল বয়ে নিয়ে আসবে, মানে কি একটা শৃঙ্খলা একটা বাইন্ডিং তোমার কাঁধে একটা জোয়াল ঠেলে দেবে। অর্থাৎ এখানে বলতেছেন যে কবি এখানে প্রশ্ন করতেছেন যে এই যে শিশু তুমি কেন বড় হতে চাও, বা বড় হওয়ার প্রতি তোমার এত আগ্রহ কেন, যেখানে কিনা বড় হইলে তোমার যে সীমাবদ্ধতা দায়িত্ব ওই যে জোয়াল কাঁধে জোয়াল পড়ে যাবে, কেন কেন তুমি বড় হইতে চাও বা কেন বড় হওয়া প্রয়োজন। শিশুটা যখন বড় হবে ধীরে ধীরে সমাজের যে দায়িত্ব কর্তব্য এগুলো তার মধ্যে ঢুকে যাবে, তখন কি হবে তার সীমা যে স্বাধীনতা এই জিনিসটা হারিয়ে যাবে এবং একটা সীমাবদ্ধতা তার ভেতরে চলে আসবে। আচ্ছা, এরপরে কি বলতেছে, দাস ব্লাইন্ডলি উইথ দাই ব্লেডনেস অ্যাট স্ট্রাইভ, যে এভাবে তোমার যে আশীর্বাদ প্রাপ্ত যে জীবনকে এটাকে অন্ধভাবে দ্বন্দ্বে ফেলে তুমি দিচ্ছ, হ্যাঁ। ফুল সোন দাই সোল শ্যাল হ্যাভ হার আর্থলি ফ্রেইট, যে শীঘ্রই যে তোমার আত্মা এটা কি গ্রহণ করবে, একটা পার্থিব ফ্রেইট মানে কি বোঝা, মানে পার্থিব একটা বোঝা এটা গ্রহণ করবে, অ্যান্ড কাস্টমস লাই আপন দি উইথ এ ওয়েট, এবং কাস্টম মানে কি যে রীতিনীতি তোমার উপরে একটা গভীর অনেক ভারী একটা বোঝা হয়ে তোমার উপরে চেপে বসবে। অর্থাৎ যখন আমরা একটা শিশু যখন আস্তে আস্তে বড় হয় তখন কি বিভিন্ন রীতিনীতি বিভিন্ন নিয়ম ধরা বাঁধার নিয়ম তার উপরে আস্তে আস্তে চেপে বসে, সমাজের সাথে চলতে গেলে সে কি করতে হয় এগুলো তাকে অবশ্যই কি পালন করতে হবে, উপায় তো নাই। আচ্ছা, হেভিয়ার অ্যাজ ফ্রস্ট, এটা কিসের মতো, ফ্রস্ট মানে হচ্ছে তুষার, তো এটা তুষারের মতোই ভারী, অ্যান্ড ডিপ অলমোস্ট অ্যাজ লাইফ, এবং জীবনের মতোই গভীর। আমাদের জীবনটা কিন্তু অনেক বেশি গভীর, অনেক মানে জীবনের সংজ্ঞা বলে না যে এক একজনের কাছে এক এক রকম, ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তো আপনাদের কাছে কি মনে হয় যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ লাইফ, জীবনের সংজ্ঞা আপনি কিভাবে জীবনকে সংজ্ঞায়িত করেন, কেউ বলতে পারবেন? সাদেক হোসাইন, জীবনটাকে কিভাবে আপনি সংজ্ঞায়িত করেন, বা হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লাইফ ইন অ্যাকর্ডেন্স উইথ ইউ, আপনার মতে জীবনটা আসলে কি বা কেমন, বা জীবনের সংজ্ঞাটা কি? আমার মতে এটা একটা সংক্ষিপ্ত সফর আর কি, একটা শর্ট জার্নি। লাইফ ইজ এ শর্ট। এটা অনেক স্যার, জি বলেন। according to me, life is full of struggle. হুম, ঠিক আছে, ফুল অফ স্ট্রাগল, যার এটা আসলে যার অবস্থান থেকে যার পার্সপেক্টিভ থেকে জীবনের সংজ্ঞা দেয়। তো ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারের যে একটা ডেফিনেশন আছে, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, জীবনটা একটা কি চলন্ত ছায়া ছাড়া আসলে আর কিছুই নয়, বিষয়টা হচ্ছে এমনই। এই সবচেয়ে সুন্দর স্যার, হ্যাঁ, এটাই সবচেয়ে সুন্দর এটাই সংজ্ঞা। এটাই সবচেয়ে সুন্দর সংজ্ঞা, একটা ছায়া, হ্যাঁ, এবং এর যে প্লেয়ার এটা হচ্ছে আমরা, তাই না? লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, মারাত্মক, মানে এই জন্য রাইট, এত সুন্দর। মানে উইলিয়াম শেক্সপিয়ার এই জন্যই আমার কাছে এতটা ভালো লাগে, মানে তিনি যে সবার কাছে বিখ্যাত তা না,
তাকে বুঝতে গেলে তার পড়াটাকে বুঝতে হবে। সবাই বিখ্যাত জন্য আমি বিখ্যাত বলি, বিষয়টা এমন না। বরং আমি তাকে বুঝি, তাকে ধারণ করার চেষ্টা করি তার রাইটিংটা। যার কারণে আমার এই যে তার দেখেন প্রত্যেকটা মানে সেন্টেন্স আপনাকে আলাদা একটা ভাইব দেবে, বোঝাবে, আলাদা করে আপনাকে চিন্তা করাবে যে আসলে জীবনটা কতটা ডিপ। আসলে এই যে এই এখন জন্যই স্যার তাকে গ্রেটেস্ট সুপারস্টার বলা হয়। গ্রেটেস্ট সুপারস্টার শুধু অফ শুধু না, দ্য ওয়ার্ল্ড। world। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আমরা পরের লাইনগুলো পড়ি। ও জয় ইন আওয়ার ইম্বার্স, যে হে আনন্দ, যে আমার কি নিভে যাওয়ার অঙ্গারেও, যে ইম্বার্স মানে কি অঙ্গারেও, ইজ সামথিং দ্যাট ডট লিভ, যে একটা কিছু যা কিনা এখনো কি রয়েছে, জীবিত রয়েছে। আচ্ছা, আগের প্যারাটা একটু সামারাইজ ও করে আচ্ছা দিলে। আচ্ছা, আগের প্যারাটা একটু সামারাইজ। তো এখানে দেখেন কি বলতেছে, যে এই যে সম্পূর্ণ প্যারাটা, এই অংশে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা দেখাচ্ছেন যে আসলে আমাদের যে কিভাবে একটা শৈশবের বা শিশুর যে স্বর্গীয় যে অনুভূতি, এটা সে হারিয়ে ফেলে ধীরে ধীরে, এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। সে কি করে, শিশুরা মানে প্রশ্ন করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে কেন তুমি বড় হইতে চাও, যেখানে কিনা তোমার একটা স্বাধীনতা হারায় ফেলতেছে, সীমাবদ্ধতা তোমাকে ঠেলে দিচ্ছে। শিশুরা আসলে ঈশ্বরের কাছ থেকে পায়, মানে এটা একটা আশীর্বাদ শিশুকাল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই জিনিসটা নিয়মের একটা ধরা বাঁধা নিয়মের একটা শৃঙ্খলে এটা আটকে যায়। হ্যাঁ, এই আশীর্বাদটা সবাই হারিয়ে ফেলে। হ্যাঁ, আর এটা কি কতটা ভারী, ওই যে ফ্রস্ট তুষারের মতোই ভারী, এবং ডিপ কতটা, জীবনের মতোই। তাহলে মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে জীবনের যে ডেফিনেশন সেটা কিন্তু দেন নাই, যে তিনি বলছেন যে জীবনের মতোই ভারী, লাইফের মতোই, মানে কি জীবনটা তাহলে কতটা দুর্বিষহ, কতটা মানে কঠিন সেই পরিস্থিতি। দেখেন এই স্টেজে এসে আপনি হয়তো, আপনার কাছে জীবনটা হয়তো ভালো, আপনি গায়ের চামড়া এখন টান টান আছে, পৃথিবীটা আপনার চোখে এখনো রঙিন, বাট একটু পার হন, 40-এর কোঠা পার হন, দেখবেন যে সবকিছু সাদা কালো। হুম, তখন এই যে ডিজে পার্টি, ডিজে গান, এগুলো আর কিছু ভালো লাগবে না। তখন যেদিকেই যাবেন সেই দিকেই কি সাদা কালো, সবকিছুই মলিন, ভালো লাগতেছে না, কি একটা জীবন। তখন কি হবে, যে জীবনটাকে আপনি অন্য পার্সপেক্টিভ থেকে দেখবেন, যে আসলে জীবনটা এমন না যেমনটা আমি আগে দেখছিলাম। এখান থেকে আপনি একটু ফ্ল্যাশব্যাক পিছনের দিকে তাকান, শৈশবে তখন জীবনটা কেমন ছিল। আর আমরা বলি না যে আসলে ভালো দিনের অপেক্ষা করতে নাই, বরং আমরা যেটা পার করে আসছি সেটাই সবচেয়ে ভালো দিন, বরং আমরা যেই দিকে অগ্রসর হচ্ছি সেটাই আরো বেশি কি খারাপ দিন। যেমন হচ্ছে তেমন, খুব এটা কেন বললাম যে সামনের দিন আসতেছে, এটা কেন আরো বেশি খারাপ দিন, বা আমরা যেটা কাটিয়ে ফেলছি কেন এটা ভালো দিন। আপনি সাপোজ এখানে অনেকে আছেন হয়তো যারা হয়তো এখনো বিয়ে শাদী করেন নাই, বা সংসারের চাপ এখনো পর্যন্ত পড়ে নাই, তাদের ক্ষেত্রে জীবনটা এখনো পর্যন্ত মানে ওইরকম খুললাম খুল্লা একটা অবস্থা, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফে ফ্রান্সিস বেকন যেমন বলছে, যে তারা গুড সিটিজেন বাট নট গুড হাজব্যান্ড, গুড মানে ইয়ে, তারপরে ফ্যামিলি পার্সন, এগুলো কিছুই না। তো আপনার এখন একটা পর্যায়ে আছেন, বাট আপনি যখন বিয়ে করবেন আপনার আলাদা একটা কি দায়িত্ব আসবে, আপনি যখন বাবা হবেন আলাদা একটা দায়িত্ব আসবে, জীবনের যে একটা অ্যাটিটিউড, আপনি কিন্তু জীবনটা লিড করতেছেন, বাট স্টেজে গিয়ে এক এক রোল পালন করবেন। দেখেন সব রেফারেন্স আসে এখানেও কিন্তু, গত ক্লাসে আমি দেখাইলাম যে ওই শেক্সপিয়রের মতোই জীবনের যে 7 স্টেজ, ওইটাও কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হিন্টস দিছে। যে মানুষ এক এক স্টেজে গিয়ে জীবনটা একই রকম, কিন্তু বয়সের সাথে এক এক স্টেজে গিয়ে এক এক রকম সে অভিনয় করে। আমরা জাস্ট কি ইমিটেট করতেছি প্রত্যেকেই, ভালো থাকার অভিনয় করতেছি, আসলে আমরা ভালো নাই, আসলেই আমরা কেউ মনের দিক থেকে সুখী নাই, প্রত্যেকেই জাস্ট চলে যাচ্ছে। মানে ওই যে বলে না যে আলহামদুলিল্লাহ ভালো রাখছে, মানে বলা তো লাগবে, বাট আসলে কি আমরা হ্যাপি, নিজেকে কি কখনো ভাবছি নিজেকে নিয়ে, জীবনটা নিয়ে? তো এই জিনিসটা আসলে ডিপ, মানে কতটা ডিপ। যখন এটা নিয়ে আপনি ভাববেন, কুল কিনারা পাবেন না, মনে হবে যে আমি একটা অথৈ সাগরের মাঝে একা পড়ে আছি। তখন মনে হবে কি, ওই যে এক্সিস্টেন্সিয়ালিজম থিওরি, এই কারণে মডার্ন যুগে এসে, পোস্ট মডার্ন যুগে এসে এক্সিস্টেন্সিয়ালিজম চলে আসছে, অস্তিত্ববাদ প্রত্যেকের। এই যে যে পল সার্টের মতো রাইটাররা, এদের উদ্ভব হয়েছে, সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে আমাদের যে প্রোটাগনিস্ট, ওই যে নৌজিয়া নোভেলের। কিন্তু সে কি দেখতেছে যে কফি হাউসের সবাই আছে, কিন্তু থাকার পরেও সে নিজেকে লনলি ফিল করতেছে। এই হচ্ছে অবস্থা। তো জীবনের মতো আসলে ডিপ এরকমই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পরের ইয়েতে যাই। আচ্ছা, কি বলতেছে দেখেন, ও জয় দ্যাট our embers is something that doth live, যে হে আনন্দ,
যে আমাদের কি নিভে যাওয়া যে একটা ইয়েতেও আগুনের মতো মানে অঙ্গারে এমনটা হবে একটা কিছু এখনো কি জীবিত রয়েছে। তো এই জীবিত রয়েছে বলতে যে শৈশবের স্মৃতি অনুভূতি কিছুটা কিছুটা অবশিষ্ট এখনো পর্যন্ত আছে, সেই মেসেজটা তিনি দিচ্ছেন। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে দ্যাট নেচার ইয়েট রিমেম্বার্স হোয়াট ওয়াজ সো ফিউজিটিভ, যে যে প্রকৃতি এখনো কি স্মরণ করে যা ছিল কি এতটা ক্ষণস্থায়ী। অর্থাৎ নেচার বলতে এখানে তিনি কি বলতেছেন যে মানুষের যে স্বাভাবিক অভ্যাস বা অনুভূতি এটাকে তিনি বোঝাচ্ছেন। হ্যাঁ, অ্যান্ড এখানে একটা ফ্রেজ আছে সেটা হচ্ছে যে ওয়াজ হোয়াট ওয়াজ সো ফিউজিটিভ, মানে কি যে অর্থাৎ এখানে সে যে যা খুব দ্রুত চলে, দ্রুত চলে গেছে তার শৈশবের অনুভূতি এবং স্বর্গীয় যে আনন্দ সেইটা ফিউজিটিভ, খুব দ্রুত চলে গেছে। কিন্তু এখানে মানে দ্রুত চলে গেল যে তার যে শৈশবের যে অনুভূতি এই যে আনন্দ এটা দ্রুত চলে গেছে, কিন্তু কবি এখানে বলতেছেন যে যদিও শৈশবের এই যে মুহূর্তগুলো বিলীন হয়ে গেছে তবুও প্রকৃতি, হ্যাঁ, মানুষের কিছুটা হইলেও তা ধরে রেখেছে। মানুষের স্মৃতিটা কিছুটা হইলেও ধরে রেখেছে, কারণ ওই সময় সে কি করতো, ছোট বালক ওই প্রকৃতির মধ্যে একটু সময় কাটাইতো আর হালকা একটু হলেও প্রকৃতি ওই জিনিসটা ধরে রাখে, এতে করে পরবর্তী সে যদি প্যান্থিস্ট হয় প্রকৃতিতে ঈশ্বরের আনন্দ খুঁজে পাবে, অর্থাৎ ওই যে ফিলোসফিক্যাল যে মাইন্ডটা, স্পিরিচুয়ালিটি এটা সে অর্জন করতে পারবে কিছুটা হইলেও। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলতেছে যে দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স ইন মি ডথ ব্রিড পারপিচুয়াল বেনিডিকশন নট ইনডিড, যে দ্য থট অফ আওয়ার পাস্ট ইয়ার্স ইন মি ডথ ব্রিড, যে আমার যে অতীতের যে স্মৃতি এটা মানে আমার মধ্যে কি জন্ম দেয়, নতুন করে একটা জন্ম দেয় পারপিচুয়াল বেনিডিকশন নট ইনডিড, যে এক কি অন্যরকম একটা আশীর্বাদ। হ্যাঁ, তবে ঠিক তার জন্য নয়, মানে তার জন্য নয় বলতে যে পরের লাইনেই আছে যে ফর দ্যাট হুইচ ইজ মোস্ট worthy to be blessed, delight and liberty, the simple creed. তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ফর দ্যাট হুইচ ইজ মোস্ট ওর্থি টু বি ব্লেসড, যে যা সবচেয়ে আশীর্বাদযোগ্য বলে মনে হয়, ডিলাইট অ্যান্ড লিবার্টি, ডিলাইট মানে কি আনন্দ, অ্যান্ড স্বাধীনতা, লিবার্টি মানে স্বাধীনতা, দ্য সিম্পল ক্রিড মানে শিশুর সরল বিশ্বাস। অর্থাৎ এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বোঝাচ্ছেন যে সবচেয়ে মূল্যবান যে আশীর্বাদ সেটা হচ্ছে সরলতা, স্বাভাবিকতা। দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখেন এখানে কি করতেছে, নিজের যে পোয়েটিক যে ডিকশন, সিম্পল ল্যাঙ্গুয়েজ, সরলতা, স্বাভাবিক জীবন, গ্রাম্য জীবন, এটাকেও তিনি হাইলাইট করতেছেন, এটাকেও তিনি গ্লোরিফাই করতেছেন যে এটাই আসলে সবচেয়ে কি মূল্যবান আশীর্বাদ। হুম আর ডিলাইট অ্যান্ড লিবার্টি, অর্থাৎ শিশুরা কি একদম মুক্তভাবে বাঁচে, আনন্দ একদম সীমাহীন থাকে তাদের জীবনে। অর্থাৎ এর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে শৈশবের যে একটি যে অতি সাধারণ যে দর্শন, জীবন দর্শন, সিম্পল ক্রিড যাকে বলা হচ্ছে, এটা রয়েছে যা বড় হওয়ার সাথে সাথে এটা মানুষ একসময় কি কি করে, এটা হারিয়ে ফেলে। হ্যাঁ, এরপরে কি বলতেছে দেখেন যে অফ চাইল্ডহুড whether busy or at rest with new placed hope still fluttering in his breast, যে of childhood whether busy or at rest, যে শৈশবের, of childhood মানে কি শৈশবের, এটা whether busy or rest, যে ব্যস্ত থাকুক অথবা কি ফাঁকা থাকুক বা বিশ্রামে থাকুক, যাই থাকুক না কেন, with new placed hope still fluttering in his breast, যে যে তার যে হৃদয়ে নতুন একটা যে আশার যে একটা যে মানে ডানা, এটা কি একটা ডানা মেলে। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বোঝাতে চাচ্ছেন যে শিশুর হৃদয়ে কি একটা যে সদ্য একটা যে নতুন যে আশার আলো এই জিনিসটা গজায়। হ্যাঁ, শিশুরা সবসময় আশাবাদী থাকে, তারা সবকিছুকে একটা নতুন দৃষ্টিতে দেখে, নতুন ভাবে দেখে। তারা জীবনকে মূলত ভয় পায় না, কারণ জীবনটা হচ্ছে কেয়ার ফ্রি। কিসের জন্য ভয় পাবে, ভয় তো পাবো আমরা আপনারা, আমরা অ্যাডাল্ট যারা। তো এটি দ্বারা তিনি বোঝাচ্ছেন যে শৈশব হলো একটা এই জন্য আশীর্বাদের সময়, যেটা সবকিছুই কি সবকিছুই খোলামেলা, সবকিছুই সম্ভব মনে হয়। আর এই জিনিসটা তিনি সম্পূর্ণ প্যারা জুড়ে কিন্তু তিনি বলতেছেন। তো এরপরে কি বলতেছেন দেখেন এখানে যে নট ফর দিস আই রেইজ, যে এগুলোর জন্য আমি কি যে আই রেইজ দ্য সং অফ থ্যাঙ্কস অ্যান্ড প্রেজ, যে এই সব কিছুর জন্য আমি যে গান কি করি না, আমি গান গাই না কৃতজ্ঞতার সুরে যে গান তোলা হয় সেইটা, বাট ফর দোজ অবস্টিনেট কোয়েশ্চেনিং of sense and outward things falling from us vanishing, অর্থাৎ বাট ফর দোজ obstinate questioning, বরং সেই যে obstinate questioning মানে হচ্ছে একগুঁয়ে ধরনের প্রশ্ন বা জেদি ধরনের প্রশ্ন, এমন এগুলো প্রশ্নের জন্য of sense and outward things, যে জ্ঞান এবং বাহ্যিক যে বস্তুগুলোর যে সম্পর্ক
ফলিং ফ্রম আস, ভ্যানিশিং, যা আমাদের থেকে কি আস্তে আস্তে দূরে সরিয়ে যায়, এগুলো হারিয়ে যায়। অর্থাৎ কবি এখানে বোঝাতে যাচ্ছেন যে তার যে প্রশংসা, কৃতজ্ঞতা, এটা এই যে প্রশ্নগুলোর জন্য যা শিশুদের মনে এগুলো সবসময় জাগে, কিন্তু শিশুরা সবসময় বোঝার চেষ্টা করে, তারা যে জগতের রহস্য, জীবনের অর্থ খোঁজে, অর্থাৎ তার যে কৌতূহল, এটা তো আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়ে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই যে জিনিস, তাদের শৈশবে যে মানে বিস্ময়, প্রশ্ন, এই যে ক্ষমতা, এই জিনিসটা এক সময় তাদেরও কি হয়ে যায়, হারিয়ে যায়। এই যে জিনিস কৌতূহলী একটা বিষয়, কৌতূহলী থাকে, লাফায়, ঘুরে ফিরে, কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হয় এই জিনিসগুলো নিয়ে ভাবা বাদ দিয়ে দেয়। তারা এগুলো নিয়ে ভাবা বাদ দিয়ে দেয়, কারণ তারা রিয়েলিটির সাথে আস্তে আস্তে কি হয়, অ্যাডজাস্ট করতে শুরু করে। এর মাধ্যমে উইলিয়াম ওয়াটসন বোঝাচ্ছেন যে বড় হওয়ার সাথে সাথে মানুষ যে তার যে প্রকৃত যে কৌতূহল, আত্মিক সংযোগ ঈশ্বরের সাথে, স্বর্গের সাথে, এই জিনিসটা সে হারায় ফেলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলতেছে, ব্ল্যাঙ্ক মিসগিভিংস অফ এ ক্রিয়েচার মুভিং অ্যাবাউট ইন ওয়ার্ডস নট রেজড। যে ব্ল্যাঙ্ক মিসগিভিংস অফ এ ক্রিয়েচার, যে একটা ব্ল্যাঙ্ক মানে কি, ফাঁকা, শূন্য, যে একটা সংশয়, হ্যাঁ, একটা প্রাণীর মানে শূন্য সংশয়, মুভিং অ্যাবাউট ইন ওয়ার্ডস নট রিয়েলাইজড, যে কিনা ঘুরে বেড়ায় এক অচেনা জগতে। অর্থাৎ এখানে তিনি বোঝাচ্ছেন যে একটা শিশু মানে সে কি করে, এমন একটা অজানা পৃথিবীতে সে বিচরণ করে, সে পুরোপুরি উপলব্ধি আসলে এটাকে করতে পারে না। ব্ল্যাঙ্ক মিসগিভিংস মানে হচ্ছে যে সন্দেহ বা একটা ধোঁয়াশা একটা অবস্থা এমন, যা কিনা শিশুর মনে জাগে, কারণ সে এগুলো বুঝতে পারে না কোনো কিছুই। সে কোথা থেকে এসেছে, আবার কোথায় যাবে, এগুলো কোনো কিছু তার কাছে কি নয়, পরিষ্কার নয়। আচ্ছা, হাই ইনস্ট্যান্ট বিফোর, এরপর কি বলতেছে দেখেন এটুকুতে, হাই ইনস্ট্যান্ট বিফোর হুইচ আওয়ার মোর্টাল নেচার did tremble like a guilty thing surprised. The highest instinct before which our mortal nature, যে উচ্চতর যে অনুভূতি, হ্যাঁ, বিফোর হুইচ আওয়ার মর্টাল নেচার, যার সামনে কি রয়েছে, আমাদের যে নশ্বর যে একটা প্রকৃতি সেটা রয়েছে, যে ট্রেম্বল লাইক গিল্টি থিং সারপ্রাইজ, যে এটা কি, ট্রেম্বল মানে কি, কাঁপতে থাকা, কাঁপতে থাকা, যেন একটা অপরাধী ধরা পড়েছে। অর্থাৎ এখানে যদি আমরা একটু ব্যাখ্যা করি, বিষয়টা এমন হয় যে শৈশবে আমাদের মধ্যে এক ধরনের কি, যে একটা যে উচ্ছ্বাস, এই জিনিসটা কাজ করে, যে বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসটা হারিয়ে যায়, এই উচ্ছ্বাসটা আমাদের হারিয়ে যায়। এটি আমাদের যে আত্মার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে এটা সংযোগের একটা প্রতীক, ওই উচ্ছ্বাসটা, ওই যে একটা অনুভূতি, এটার প্রতীক। ওই যে শুরুতেই ছিল সেলেশিয়াল লাইট, স্বর্গীয় আলো, এই জিনিসটা আস্তে আস্তে কি হয়ে যায়, হারিয়ে যায়। হ্যাঁ, এই যে আত্মিক যে অনুভূতি, মানুষের যে নশ্বর প্রকৃতি, এটা কি করে, এই জিনিসটা কেঁপে ওঠে, কারণ এটা তাকে মনে করিয়ে দেয় যে এটা একটা স্বর্গের অংশ ছিল। এটি আমাদের বোঝায় যে শিশুরা এমন কিছু জানে বা এমন কিছু অনুভব করে, যা প্রাপ্তবয়স্করা বর্তমানে কি হয়ে গেছে, ভুলে গেছে। তারা এটা আর কোনোভাবেই আর পুনরুদ্ধার করতে পারে না। কিন্তু পুনরুদ্ধার করতে পারবে কিভাবে, তারা যদি মানে ঈশ্বরের সাথে একটা কানেকশন যদি তৈরি করে, বা প্রকৃতির সাথে কানেকশন যদি তৈরি করে, এই জিনিসটা তারা পারবে, মানে সবকিছু না, মোটামুটি কিছুটা হইলেও পাবে। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, বাট ফর দোজ ফার্স্ট অ্যাফেকশনস, দোজ শ্যাডোই রিকালেকশনস, কিন্তু বাট ফর দোজ ফার্স্ট অ্যাফেকশন, কিন্তু সেই যে প্রাথমিক আগের যে আবেগগুলোর জন্য, দোজ শ্যাডোই রিকালেকশন, সেই অস্পষ্ট স্মৃতিগুলোর কারণে হুইচ বি, এখানে কি বলতেছে যে হুইচ বি, যে হোয়াট দে মে আর ইয়েট দ্য ফাউন্টেন লাইট অফ অল আওয়ার ডে, যে কি বলতেছে যে হুইচ বি দে হোয়াট দে মে, যে যেগুলো যেমনই হোক না কেন, আর ইয়েট দ্য ফাউন্টেন লাইট অফ অল আওয়ার ডে, যে তবুও এগুলো আমাদের যে দিনের যে আলোর উৎস, এগুলোই আর ইয়েট মাস্টার লাইট অফ অল আওয়ার সেইং, যে এগুলো আমাদের কি দেখার প্রধান আলো, অর্থাৎ পৃথিবীর যে আলোটা। বিষয়টা হচ্ছে এমন যে এখানে উইলিয়াম ওয়াটসন বোঝাচ্ছেন যে শৈশবের যে স্মৃতি, অনুভূতিগুলো, এগুলো আমাদের জীবনের প্রধান আলো, মাস্টার লাইট। এটা হচ্ছে আমাদের জীবনের প্রধান আলো। আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, তার যে মূল ভিত্তি, এটা কোথায় থেকে আসে, এটা ছিল শৈশবের স্মৃতিগুলো। এটি আমাদের দেখায় যে আমাদের শৈশবের যে অভিজ্ঞতা, প্রথম যে অনুভূতিগুলো, এগুলো কি আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের যে চিরস্থায়ী যে একটা চিন্তা ভাবনা, এর উপর একটা দীর্ঘস্থায়ী একটা প্রভাব এটা মূলত ফেলে। কোনটা ফেলে, শৈশবের স্মৃতি, শৈশবের যে অনুভূতিগুলো সেগুলো। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ এই প্যারাটা যদি হালকা করে সামারাইজ করি, বিষয়টা এমন হয় যে উইলিয়াম ওয়াটসন এখানে বলতেছেন যে শৈশবের যে স্মৃতি বা অনুভূতি আমাদের যেগুলো মানে ছিল,
এগুলো আমাদের জীবনের যে প্রধান আলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন, শৈশব কেবল আনন্দের সময় নয়, এটি এমন একটা সময় যখন কিনা আমরা সত্যকারের যে বাস্তবতার ঊর্ধ্বে, হুম, যে ঈশ্বর জীবনের যে গভীর সত্য এগুলো আমরা অনুভব করি। হ্যাঁ, এই শৈশবটা একটা, এই যে স্মৃতিগুলো এটা আমাদের জীবনের যে পুরো মানে পুরো জীবনের জন্য একটা কি হয়ে যায়, একটা অনুপ্রেরণা এবং একটা আলো হয়ে থাকে। অর্থাৎ শৈশবটাকে দেখে আমরা সম্পূর্ণ জীবনটাকে মানে গড়ে তুলি, শৈশবের উপরে আমাদের সম্পূর্ণ জীবনটা গড়ে ওঠে। এই একটা কথা আছে, সেটা হচ্ছে মাই হার্ট লিফটস আপ, এমন একটা কবিতা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরই। সেখানে তিনি বলছেন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। অর্থাৎ সকল শিশু হচ্ছে সকল মানে মানুষের পিতা। অর্থাৎ বা বিষয়টা এমন হয় যে সকল শিশু ঘুমিয়ে আছে, সরি, সকল পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে। বিষয়টা হচ্ছে এমন যে মর্নিং শোজ দ্য ডে বলে না, যে মর্নিং শোজ দ্য ডে, বা সকল পিতাই ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে। আসলে আমরা শৈশবে যা দেখি, শৈশবটা যা অর্জন করি, এই জিনিসটা আমাদের যে জীবনের বাকি যে জীবনের যে পথ চলা যে আলোটা সেইটা মূলত দেয়, সেই মাস্টার লাইটটা মূলত দেয় শৈশবটা আমাদের, আমাদের জীবনটা পথ চলতে সাহায্য করে। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, যে uphold us, cherish and have power to make our noisy ears seem moments in the being. Uphold us, যে আমাদেরকে কি করো, ধরে রাখো, চেরিশ মানে কি লালন করো, and have power to make, এবং আমাদেরকে কি দাও, শক্তি দাও, our noisy ears seem moments in the being, যে আমাদের যাতে আমাদের কি যেহেতু কোলাহলপূর্ণ বছরগুলো মনে হয়, কি মনে হয়, অফ দ্য ইটার্নাল সাইলেন্স, যে এটা চিরন্তন একটা নীরবতার একটা কি একটা সময়, ট্রুথ দ্যাট ওয়েক টু প্যারিশ নেভার, যে সেই সত্যগুলো জাগ্রত হয় যা কখনো কি না কি হয় না, নষ্ট হয় না। পেরিশ মানে কি ধ্বংস হওয়া, নষ্ট হওয়া এমন। হুইচ নাইদার লিসন লিস্টলেসনেস নর ম্যাড ইন্ডিভার নর ম্যান নর বয়, যাকে কিনা অলসতা বা কোনো উন্মত্ত যে চেষ্টা, বা কোনো যে নরম্যান কোনো মানুষ, বা কোনো কি বয় মানে কোনো বালক এমন, নর অল দ্যাট ইজ ইনমিটি উইথ জয় ক্যান ইউটারলি অ্যাবলিশ অর ডিস্ট্রয়, যে নর অল বা যা কিছু সব কিছুই, দ্যাট ইজ ইনমিটি উইথ জয়, যা কিনা আনন্দের শত্রু, ক্যান ইউটারলি অ্যাবলিশ অর ডিস্ট্রয়, যা পুরোপুরি মুছে ফেলতে বা ধ্বংস করতে পারে না। অর্থাৎ এই যে এই প্যারাটায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলতেছেন, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বোঝাতে যাচ্ছেন যে শৈশবের যে যে গভীর যে অনুভূতি, হ্যাঁ, বা যে স্বর্গীয় যে সত্য, এটা চিরকাল মানুষের মধ্যে বেঁচে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে বেঁচে থাকে। জীবনের সমস্ত যে ব্যস্ততা সংগ্রাম, আমাদের যে দুঃখ কষ্ট রোগ শোক যাবতীয় সবকিছু, সব এই যে অনুভূতি, এই অনুভূতি কোনো সময় কি হয় না, কোনো সময় মুছে যায় না, এবং তা আমাদের কি দেয়, এক সময় সান্ত্বনা দেয়। অর্থাৎ এই যে মানে কি বলে যে রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, ঠান্ডা পরিবেশে যেমন প্রকৃতির সৌন্দর্য যেমন সান্ত্বনা দেয়, শৈশবের স্মৃতিও আমাদের কি দিচ্ছে, একটা সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, যে হেন্স ইন এ সিজন অফ কাম ওয়েদার দ্য ইনল্যান্ড ফার উই বি, যে তাই, যে হেন্স ইন এ সিজন অফ কাম ওয়েদার, যে তাই একটা ঠান্ডা একটা সময় আবহাওয়ার সময়ে, দ্য ইনল্যান্ড ফার উই বি, যে যদি আমরা কি যে ভূমির গভীরে থাকি না, মানে যতই গভীরে থাকি না কেন, বিষয়টা হচ্ছে এমন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বলতেছেন যে যখন আবহাওয়া শান্ত থাকে, তখন আমরা কি যে মানসিক একটা প্রশান্তি অনুভব করি। আর এখানে এই যে একটা ফ্রেজ তিনি ব্যবহার করছেন যে দ্য ইনল্যান্ড ফার উই বি, এর মানে হচ্ছে যে আমরা হয়তো সমুদ্র থেকে অনেক দূরে আছি, তবুও এক বিশেষ অনুভূতির মাধ্যমে আমরা এই যে একটা অমর সাগরের ইমোর্টাল সি, এখানে উল্লেখ করা আছে যে একটা অমর সাগরের দৃশ্য কল্পনা করি। তিনি একটা শান্ত মুহূর্তে যেখানে কিনা আমাদের আত্মা স্বর্গীয় যে অনুভূতি স্বর্গীয় যে স্মৃতিগুলো সেগুলো কি করতে পারে, অনুভব করতে পারে। অর্থাৎ প্রকৃতির মধ্যে সে আস্তে আস্তে কি নিজেকে ফিরিয়ে আনতে পারে, নিজেকে চিনতে পারে, যা কিনা জন্মের সময় সে পৃথিবীতে নিয়ে এসেছিল। এরপরে কি বলতেছে, আওয়ার সোলস হ্যাভ সাইট দ্যাট অফ দ্যাট ইমোর্টাল সি, আমাদের আত্মা সেই অমর সাগরকে দেখতে পায়, হুইচ ব্রট আস আইদার, যা আমাদের এখানে এনেছে, যা কিনা আমাদের এখানে এনেছে। অর্থাৎ এই যে ইমোর্টাল সি মানে কি, যে স্বর্গ ঈশ্বরের জগৎ, সেইটা ওই জিনিসটা দেখতে পায়, আমাদের আত্মা দেখতে পায়। সেখানে ফিজিক্যাল কোনো অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল চোখ এই জিনিসগুলো কিন্তু দেখতে পায় না, কিন্তু আমাদের কি পায়, আমাদের আত্মাটা দেখতে পায়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তো এরপর কি বলতেছে,
ক্যান ইন এ মোমেন্ট ট্রাভেল either যে our souls আচ্ছা our souls might have immortality which brought us either যে আমাদের যে সেই যে অমর আত্মার সাগরকে সরি আমাদের আত্মা সেই অমর সাগরকে দেখতে পায়, ঈশ্বরের সেই জগৎকে দেখতে পায় যে আমাদের এখানে এনেছে, অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি সোজা কথা। ক্যান ইন এ মোমেন্ট ট্রাভেল either অর্থাৎ এবং মুহূর্তই সেটা কি ফিরে যেতে পারে, অর্থাৎ মুহূর্তে ফিরে যেতে মানে কি যে আমাদের আত্মা সেই মুহূর্তে চিরন্তন জগতে ফিরে যাইতে পারে, অর্থাৎ স্বর্গে আবার ফিরে যাইতে পারে। এটি বোঝাচ্ছে যে শৈশবের স্মৃতি, ঈশ্বরের প্রতি বিশ্বাস, তারপর আমাদের যে আত্মিক যে অনুভূতি, আধ্যাত্মিক যে অনুভূতি, তা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। যখন আমাদের মধ্যে প্রশান্তি আসে, ঠান্ডা কাম একটা অ্যাটমসফিয়ার এখানে বিলং করে থাকে, তখন আমরা সেই স্বর্গীয় অনুভূতি আবার ফিরে পাই, অর্থাৎ প্রকৃতির শান্ত পরিবেশে আমরা সেই স্বর্গীয় অনুভূতি পুনরায় ফিরে পাইতে পারি। অ্যান্ড সি দ্য চিলড্রেন স্পট আপন দ্য শোর এবং দেখতে পায় যে শিশুরা কিভাবে তীরে খেলতেছে। অ্যান্ড হিয়ার দ্য মাইটি ওয়াটার্স রোলিং ইভারমোর এবং তারা শুনতে পায় সে বিশাল জলরাশির যে গর্জে চলতেছে, এমনটা গর্জন এটা তারা শুনতে পায়। আচ্ছা দেন অ্যান্ড আচ্ছা এরপরে কি, তো এটুকু যদি আমরা একটু হালকা করে যদি সামারাইজ করি, বিষয়টা এমন হয় যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বলতেছেন যে শৈশবের যে অনুভূতি এবং ঈশ্বরের সাথে আমাদের যে সংযোগ, এটা পুরোপুরি কাট হয়ে যায় না, পুরোপুরি হারায় না এটা। হ্যাঁ, যখন আমাদের মন শান্ত থাকে, আমরা প্রকৃতির ঠান্ডা একটা অ্যাটমসফিয়ারে থাকি, প্রকৃতি যখন আমাদেরকে শান্তি দেয়, তখন এই যে স্বর্গীয় যে অনুভূতি, ঈশ্বরের যে উপস্থিতি, এই জিনিসটা আমরা অনুভব করতে পারি। আমরা কিন্তু আর দেখতে পাই না, শৈশবে তারা দেখতে পায়, তারা এটা ফিল করে টোটালি একদম স্পষ্ট, কিন্তু এখানে আমরা একটু চেষ্টা করতে হয়, কিন্তু এই জন্য একটা ঠান্ডা পরিবেশ লাগে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন যে এখানে আমরা অনুভব করতে পারি, কিন্তু এর জন্য একটা ঠান্ডা পরিবেশ লাগবে। ট্র্যাঙ্কুইলিটি, ওই যে বলছে না যে পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেকস ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। ঠান্ডা পরিবেশ এটা পুনরায় স্মরণ হবে। তো রিকালেক্টেড কি, এটা স্বর্গেও সে টেনে নিয়ে আসতেছে। হ্যাঁ, স্বর্গকে সে স্মরণ করতেছে, স্বর্গীয় অনুভূতিও সে ফিল করতেছে, ঈশ্বরের উপস্থিতি সে অনুভব করতেছে, আর এতে করে তার হৃদয়টা কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। আর এতে করে ওই যে ঠান্ডা পরিবেশে আমাদের যে আত্মার যে বিষয়টা, উৎস, এটাকে আমরা উপলব্ধি করতে পারি। অর্থাৎ আত্মার উৎস কোনটা? হেভেন, স্বর্গ, ঈশ্বর। ওই জন্য বলছে না যে ঈশ্বর হু ইজ আওয়ার হোম, যে কিনা আমাদের বাড়ি। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন যে দেন সিং এ বার্ডস সিং এ জয়াস সং, তাহলে গাও হে পাখিরা, গাও, আনন্দের গান গাও। অ্যান্ড লেট দ্য ইয়ং ল্যাম্পস বাউন্ড, এবং এই যে কচি ছোট ছোট মেষ শাবক, তাদেরকে তারা লাফিয়ে উঠুক, তাদেরকে লাফাইতে দাও। অ্যাজ টু দ্য ট্যাবর সাউন্ড, কিসের সুরে? তবলার সুরে। অর্থাৎ কবি এখানে পাখিদের আনন্দের সাথে গান গাইতে বলতেছেন যে তোমরা গাও, যে সিং ইয়ে বার্ডস, তোমরাও গাও। তারপর ইয়ং ল্যাম্পস অর্থাৎ ভেড়া হচ্ছে একটা পবিত্র প্রাণী। হ্যাঁ, জিসাস ক্রাইস্টের প্রিয় প্রাণী হচ্ছে ভেড়া, মানে খ্রিস্টান ধর্ম বিলিফ অনুযায়ী যে জিসাস ক্রাইস্টের কোলে সবসময়, মানে তিনি তার হচ্ছে একটা প্রিয় প্রাণী হচ্ছে ভেড়া, তিনি ওটাকে সবসময় কাছে রাখেন। আচ্ছা, এই জন্য এটা একটা পবিত্র প্রাণী হিসেবে বর্ণনা করা হয়। আর এই কারণে এইসব মানে রাইটাররা, তারা তো খ্রিস্টান ছিলেন, এই জন্য ল্যাম্পস এই প্রাণীটাকে সবচেয়ে বেশি তারা চুজ করছে। হ্যাঁ, তো দেখেন, এবং ভেড়াগুলোকে কি করতে বলতেছে, যে ট্যাবর সাউন্ড মানে তবলার সুরে তাদেরকে নাচতে বলতেছে, যে তারাও তোমরা লাফিয়ে উদযাপন করো। আচ্ছা, উই ইন থট উইল জয়েন ইয়োর থং, যে আমাদের যে চিন্তায় তোমাদের দলে যোগ দিব। অর্থাৎ কই বলতেছেন যে যদিও মানে তারা শারীরিকভাবে প্রকৃতির প্রাণীদের সাথে যোগ দিতে পারতেছেন না, তবুও চিন্তায় বা কল্পনায়, এই যে থ্রং মানে উই ইন থট মানে চিন্তা দিয়ে, কল্পনা শক্তি দিয়ে তিনি কি করবেন, এই যে প্রকৃতির সাথে, প্রকৃতির যে উদযাপন, পাখিরা গান গাচ্ছে, ল্যাম্পসরা হচ্ছে লাফাচ্ছে, এর সাথে তিনি যোগ দেবেন। এটা কল্পনা শক্তির মাধ্যমে, জাস্ট ইমাজিনেটিভ পাওয়ারের মাধ্যমে। আচ্ছা, ইয়ে দ্যাট পাইপ অ্যান্ড ইয়ে দ্যাট প্লে, যে তোমরা কি পাইপ মানে কি বাঁশি বাজাও, অ্যান্ড তোমরা কি সুর তোলো, ইয়ে দ্যাট থ্রু ইয়োর হার্টস টুডে, যে যারা কি যে আজ হৃদয়ের গভীর অনুভব করছো, ফিল দ্য গ্ল্যাডনেস অফ দ্য মে, যে মে মাসের কি আনন্দ। অর্থাৎ এই প্যারাটা যদি আমরা একটু সামারাইজ করি সম্পূর্ণটা, তাহলে কি হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বোঝাচ্ছেন যে প্রকৃতির যে একটা শক্তি, হ্যাঁ, এবং বসন্তের যে সৌন্দর্য, এর প্রতি একটা গভীর ভালোবাসা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি প্রকাশ করতেছেন। তিনি বোঝাতে যাচ্ছেন যে প্রকৃতির যে একটা সৌন্দর্য, প্রকৃতির যে উদযাপন, এর সাথে তিনি একটা কানেকশন
অ্যাড করতে যাচ্ছেন। তিনি বলতেছেন যে প্রকৃতি এত সুন্দরভাবে মানে যে ট্যাবর সাউন্ডে ল্যাম্প তুমি নাচো, পাখিরা গান গাও, আমিও তোমাদের সাথে তো আমার যে স্পেশাল পাওয়ার ইমাজিনেশন, এর মাধ্যমে আমি কি করব, আমি যোগ দেব। এতে করে আমার হৃদয়টা কি হবে, পরিপূর্ণ হবে, আনন্দ পাবে। বিষয়টা হচ্ছে এমন। এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলতেছেন দেখেন এই লাইনগুলোতে, যে হোয়াট দ্য রেডিয়েন্স হুইচ ওয়াজ ওয়ান্স সো ব্রাইট, যে যদিও সেই আলো, দ্য রেডিয়েন্স মানে কি, যদিও সেই আলো, হুইচ ওয়াজ ওয়ান্স সো ব্রাইট একদা কি ছিল, উজ্জ্বল, বি নাও ফর এভার টেকেন ফ্রম মাই সাইট, আর এটা এখন আমার যে দৃষ্টি, এটা থেকে পুরোপুরি আমার আমার যে দৃষ্টির বাইরে চলে গেছে, পুরোপুরি চলে গেছে। দ্য নাথিং ক্যান ব্রিং ব্যাক দ্য আওয়ার, যদিও সেই সময়টাকে কোনো কিছুই কোনো যে দ্য নাথিং ক্যান ব্রিং ব্যাক দ্য আওয়ার, ওই সময়টাকে কোনো কিছু ফিরিয়ে আনতে পারবে না, ওই মুহূর্তটা কোনো কিছু ফিরিয়ে আনতে পারবে না। অফ স্প্লেন্ডার ইন দ্য গ্রাস, অফ গ্লোরি ইন দ্য ফ্লাওয়ার, যে ওই যে অফ স্প্লেন্ডার ইন দ্য গ্রাস মানে কি, যে যেখানে কিনা ঘাসে কি ছিল, একটা আলো ছিল, জ্যোতি ছিল, অফ গ্লোরি ইন দ্য ফ্লাওয়ার মানে ফুলেও কি ছিল, গৌরব ছিল, মহিমা ছিল। অর্থাৎ কবি এখানে স্বীকার করতেছেন যে শৈশবের যে আনন্দময় যে মুহূর্ত, এটার কখনোই কি হবে না, কোনো সময় ফিরে আসবে না। হ্যাঁ, এবং প্রকৃতির যে সৌন্দর্যের যে একটা বিস্ময়কর যে অনুভূতি এক সময় যার তার মধ্যেও ছিল, সেটা এখন কি হয়ে গেছে, হারিয়ে গেছে। তিনি এগুলো তিনি বুঝতে মানে পারছেন যে এই যে সময়ের সাথে সাথে স্বর্গীয় যে শৈশবের যে ঐশ্বরিক যে অনুভূতি, বিশুদ্ধ যে একটা অবস্থা, এগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, এগুলো কি হবে না, কোনো সময় ফিরে আসবে না। উইল নট গ্রিভ, এতে করে কি করবো না, আমরা শোক করবো না যে এটা গেছে গেছে, সমস্যা নেই, আমরা শোক করবো না। রেদার ফাইন, বরং খুঁজে নেব, কি খুঁজে নেব, স্ট্রেংথ ইন হোয়াট রিমেইন্স বিহাইন্ড, যা রয়ে গেছে তার মধ্যে একটা শক্তি খুঁজে নেব। অর্থাৎ যেটা হারাইছে হারাইছে, সেটা জন্য আমরা বিলাপ করব না, বরং আমাদের কাছে এখন যা আছে সেটাতে আমরা শক্তি খুঁজে নেব। অর্থাৎ দেখেন মানে কাম ব্যাকের একটা মেসেজ তিনি দিচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যে আমরা তো যদি শোক করি তাহলে তো গেলই, শোক করে কি লাভ, বরং আমাদের কাছে যে সময়টা আছে, যা কিছু আছে, এটা দিয়ে আমরা কি ফিরে ঘুরে দাঁড়াবো। আমরা প্রকৃতি, এটা এখন কি আসছে, এখন আছে প্রকৃতি, এটা নিয়ে আমরা ঘুরে দাঁড়াবো, এবং শৈশবের যে স্মৃতি এটা আছে, এটা দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো। আচ্ছা, ইন দ্য প্রাইমাল, এরপরে কি বলতেছে দেখেন এই লাইনগুলোতে, যে দ্য প্রাইমাল সিম্প্যাথি হুইচ হ্যাভিং বিন মাস্ট ইভার বি, যে ইন দ্য প্রাইমাল সিম্প্যাথি, যে সেই আদিম যে সহমর্মিতা এমনে, হুইচ হ্যাভিং বিন মাস্ট ইভার বি, যা একবার কি চিরকাল থাকে। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বোঝাচ্ছেন যে মৌলিক যে সহমর্মিতা বা ভালোবাসা চিরকাল এটা কি সবসময় বিদ্যমান থাকে, যদিও শৈশবের অনুভূতি হারিয়ে গেছে, কিন্তু মানুষের আত্মার ভেতরে থাকা যে সহানুভূতি ও ভালোবাসা, এটা কোনো সময় কি হয়নি, পুরোপুরি হারিয়ে যায়নি। হ্যাঁ, এটি মানুষের যে একটা আত্মিক যে সংযোগ, প্রকৃতির প্রতি যে ভালোবাসার যে একটা অনুভূতি, এই জিনিসটা প্রকাশ করে। আচ্ছা, ইন দ্য সুটিং থটস অফ দ্যাট স্প্রিং আউট অফ হিউম্যান সাফারিং, ইন দ্য সুটিং থটস দ্যাট স্প্রিং, যে শান্তিময় যে চিন্তায় যা কিনা যে জন্ম নেয় আউট অফ হিউম্যান সাফারিং, যে মানুষের দুঃখ কষ্ট থেকে। অর্থাৎ এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বোঝাতে চাচ্ছেন যে কষ্ট বা যন্ত্রণা থেকেও শান্তিদায়ক চিন্তা জন্ম নিতে পারে। অর্থাৎ কি, দুঃখের পরেই ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, প্রত্যেকটা রাইটারের মেসেজ একই, দুঃখের পরেই কি আছে, স্বস্তি আছে। এবং এটা কিন্তু একটা ইয়েরই লাইন, কোরআনেরই লাইন একটা আছে, যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে, কষ্টের পরে স্বস্তি আছে, এরকম একটা লাইন আছে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কোরআনেই কিন্তু বলছেন। দেখেন, এই জন্য মহৎ রাইটাররা তাদের থিঙ্কিংটা মানে এরকমই মহান, তাদের জাস্ট স্টাইল অফ এক্সপ্রেশনটা আলাদা, তো এক একজন এক এক ওয়ার্ড ব্যবহার করছে। কিন্তু ওই যে পি.বি. শেলি বলছে না, যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি কি বসন্ত সরি যদি শীতকাল আসে, বসন্ত কি দূরে থাকতে পারে, কারণ শীতের পরেই তো বসন্ত। ঠিক তেমনি এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলতেছে, যে দুঃখের পরেই কি আছে, দুঃখের পরেই একটা যে ভালো যে সময়, সেই জিনিসটা আছে। শান্তিময় চিন্তায় কি এটা জন্ম নেয়, যে দুঃখ, মানুষের দুঃখ কষ্ট থেকেই শান্তিময় চিন্তার জন্ম হয়। আচ্ছা, ইন দ্য ফেথ দ্যাট লুকস থ্রু ডেথ, সেই বিশ্বাসে যা মৃত্যুর ওপারেও দৃষ্টিপাত করে। অর্থাৎ সম্পূর্ণ প্যারাটা যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে বিষয়টা এমন হয়, এইটুকু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বোঝাতে যাচ্ছেন যে যদিও শৈশবে যে আনন্দ, এটা আর তো ফিরে আসবে না, তবুও আমাদের জীবন কি চলতে থাকে বা চালাইতে হবে, উপায় তো নাই। এবং নতুন উপলব্ধি মানুষকে একটা শক্তি দেয়।
হ্যাঁ, এটা একটা নতুন উপলব্ধি, এটা মানুষকে শক্তি দেয়। তিনি বলতেছেন যে মানুষের যে আত্মিক বিকাশ, হুম, দুঃখ থেকে পাওয়া জ্ঞান, এসব কিছু এবং মৃত্যুর পরেও আত্মার যে অস্তিত্বের যে বিশ্বাস, এটা আমাদের জীবনের প্রকৃত শক্তির উৎস। তাহলে কি কি আমাদের প্রকৃত শক্তির উৎস? সেগুলো হচ্ছে কি মানুষের আত্মিক বিকাশ, আত্মিকভাবে ফিলোসফি, ফিলোসফিক মাইন্ড, এটা আমাদের অর্জন করা লাগবে। দুঃখ থেকে পাওয়া জ্ঞান, অর্থাৎ দুঃখ পাইছি, বিলাপ করতেছি, বিষয়টা এমন না, বরং এখান থেকে আমাদের জ্ঞান অর্জন করা লাগবে এইটা। আর এট লাস্ট মৃত্যুর পরে আত্মার যে অস্তিত্ব আছে এই বিশ্বাসটা আমাদের অর্জন করা লাগবে। এই তিনটা বিশ্বাস আমাদের অর্জন করা লাগবে। তাহলে এটা কি আমাদের যে জীবনে যে প্রকৃত যে শক্তি এর উৎস হয়ে দাঁড়াবে, এই হচ্ছে বিষয়। এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলতেছেন দেখেন, in years that brings the philosophic mind, যে বছরগুলি যা নিয়ে আসে একটা দার্শনিক মন, ফিলোসফিক মাইন্ড নিয়ে আসে। and oh ye fountains, meadows, hills and groves, যে আর হে, যে ও ইয়ে ও and ও যে হে ইয়ে ফাউন্টেন্স, যে হে ঝর্ণা, মিডো অর্থাৎ সবুজ প্রান্তর, হিলস পাহাড়, and groves মানে বনভূমি, এগুলো কি ফর বোর্ড নট অ্যান্ড সার্ভিং অফ আওয়ার লাভস, যে আমাদের যে ভালোবাসার যে বিচ্ছেদ এটা পূর্বাভাস দিও না। অর্থাৎ কবি প্রকৃতির যে উপাদানগুলো, ঝর্ণা, তারপরে বন, পাহাড়, মাঠ, এদের কাছে আবেদন করতেছেন যেন তারা তাকে ভুলে না যায়। এগুলো যেন কবিকে ভুলে না যায়, প্রকৃতি যেন কবিকে ভুলে না যায়। তিনি চান যে এই যে প্রকৃতির সাথে যে তার যে ভালোবাসা, এটা কোনো সময় যেন ছিন্ন না হয়, কোনো সময় যেন কেটে না যায়, কানেকশন যেন ডিসকানেক্ট না হয়, সোজা কথা এই কানেকশন যেন সবসময় থাকে। যদিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে তার যে মানে তিনি আগের মতো প্রকৃতিকে যে একটা অলৌকিক ভাবে অনুভব করেন না, কিন্তু প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, ফিলোসফিক মাইন্ড, এটা আরো বেশি শক্তিশালী হয়েছে, অটুট হয়েছে, অনেক বেশি অটুট আছে। তো এরপরে কি বলতেছে, ইয়েট ইন মাই হার্ট অফ হার্টস আই ফিল ইউর মাইট, যে আমি আমার হৃদয়ের গভীরে তোমার শক্তি অনুভব করি। আই অনলি হ্যাভ রিলিনকুইস্ট ওয়ান ডিলাইট, আমি কেবল এই যে আনন্দ, এটাকে কি করছি, ত্যাগ করেছি। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন যে তার হৃদয়ের গভীরে, হার্ট অফ হার্টস যাকে বলতেছে, যে তিনি এখনো প্রকৃতির যে শক্তি এটাকে তিনি অনুভব করেন। তিনি কেবল এই ধরনের আনন্দ কি করতেছেন, ত্যাগ করেছেন। যে তিনি এর মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই যে শৈশবের যে স্বপ্নময় যে দৃষ্টিভঙ্গি, এটা তিনি হারিয়েছেন, কিন্তু প্রকৃতির প্রতি ভালোবাসা কোনো সময় তিনি হারান নাই, এটা সবসময় চিরন্তন। এরপরে কি বলতেছে দেখেন, live beneath your habitual sway, যে live beneath your uh, beneath your more habitual sway, তো যাতে তোমার যে এই যে টুলিপ মানে কি, যে বাঁচতে পারি, যাতে করে আমি বাঁচতে পারি তোমার চিরন্তন যে প্রভাবের অধীনে, তোমার অধীনে আমি যেন বাঁচতে পারি। অর্থাৎ প্রকৃতির কাছে তিনি আশ্রয় চাচ্ছেন যে আমাদের সম্পর্ক যেন কেটে না যায়, আমি যেন তোমাকে আশ্রয় করে বাঁচতে পারি, তোমাকে ফিল করে যেন আমি বাঁচতে পারি। কারণ তোমাকে যদি আমি ফিল করি তাহলে কি আমি ঈশ্বরের অস্তিত্বটাকে খুঁজে পাবো প্রকৃতির মধ্যে। আই লাভ দ্য ব্রুকস হুইচ ডাউন দেয়ার চ্যানেল স্ট্রিট, যে আমি কি ভালোবাসি সেই যে ব্রুকস মানে কি, যে নদী, স্রোতস্বিনী নদী কে ব্রুকস বলা হয়, যা কিনা তার পথে ছুটে চলে, তোমার পথে ছুটে চলে। ইভেন মোর দ্যান হোয়েন আই ট্রিপড লাইট অ্যাজ দে, বরং তার চেয়েও, তখনকার চেয়ে অনেক বেশি যখন কিনা তাদের মতো আমি ছুটে বেড়াইতাম। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখনো সেই নদীকে ভালোবাসেন, সেই প্রকৃতিকে ভালোবাসেন, তখনকার চেয়েও বেশি যখন কিনা তিনি ছোট ছিলেন, শিশু ছিলেন, চঞ্চল ছিলেন, ছুটে বেড়াইতেন, তার থেকে আরো বেশি ভালোবাসেন। তখন তো প্রকৃতি আসলে তার ভালোবাসার ছিল না, বরং প্রকৃতি সে ছিল একটা ঈশ্বরের একটা দূতের মতো, মাইটি প্রফেটস হিয়ার ব্লেসড বলছে না, ঈশ্বরের একটা দূতের মতো। কারণ তখন প্রকৃতির মধ্যে তার ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে হয় নাই, তখন তিনি মানে ঈশ্বরকে সরাসরি ফিল করতে পারছেন শৈশবে। কিন্তু এখন তো আর নাই, কারণ তিনি মানে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের সাথে বা এই যে আমাদের যে বাস্তববাদী ওয়ার্ল্ডের সাথে তিনি কি করছেন, যে জড়িয়ে পড়ছেন। আর এই কারণে তিনি এখন কি, যে প্রকৃতিকে আরো বেশি ভালোবাসতেছেন। আগেকার স্মৃতি তো ভুলে গেছেন এগুলো বাস্তবিক ওয়ার্ল্ডের সাথে জড়িয়ে পড়ার কারণে, কিন্তু তিনি প্রকৃতিকে ভালোবাসেন, যার কারণে আগের থেকে ছোটকালে যেভাবে প্রকৃতিকে ভালোবাসেন তার থেকে আরো বেশি ভালোবাসতেছেন, আরো বেশি ভালোবাসেন, আরো বেশি ফিল করতেছেন। এতে করে ঈশ্বরের অস্তিত্ব তিনি কি করতে পারবেন, আরো বেশি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এরপর কি বলতেছে, দ্য ইনোসেন্ট ব্রাইটনেস অফ এ নিউ ইয়ার ডে ইজ লাভলি ইয়েট, যে কি আছে এখানে, যে দ্য ইনোসেন্ট ব্রাইটনেস অফ এ নিউ
নিউ বর্ন ডে ইজ লাভলি, যে ইনোসেন্ট ব্রাইটনেস মানে কি, যে নিষ্পাপ উজ্জ্বলতা অফ এ নিউ বর্ন ডে ইজ লাভলি, যে নব জাগরিত যে সকালে এটা এখনই কি আরো বেশি গৌরবান্বিত, আরো বেশি মোহনীয়, লাভলি আরো বেশি মোহনীয়। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই যে এই অংশটা এখানে তিনি যদি একটু হালকা করে সামারাইজ করি ছোট করে, তাহলে বিষয়টা এমন হয় যে তিনি এখানে বোঝাতে যাচ্ছেন যে শৈশবের যে সৌন্দর্য এটা হয়তো হারিয়ে গেছে, কিন্তু প্রকৃতি ও জীবন সম্পর্কে নতুন একটা উপলব্ধি জন্ম নিয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মনে, যা মানুষের আত্মাকে কি দেয়, একদম গভীর শান্তি দেয়। বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই শান্তিটা উপলব্ধি করতেছেন, যার কারণে তিনি প্রকৃতিকে রিকোয়েস্ট করতেছেন যে তোমার সাথে যেন আমার সম্পর্কটা যেন নষ্ট না হয়, সবসময় যেন থাকে, এরকমটাই যেন থাকে, আমরা যেন এভাবেই থাকতে পারি সবসময়। এটা করে কি করবেন তিনি, মানে আগে থেকে মানে শিশুকালের থেকেও প্রকৃতিকে আরো বেশি ভালোবাসেন। আর এই ভালোবাসার একমাত্র কারণ কি, এর ভালোবাসার মাধ্যমে তিনি ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন, ঈশ্বরের অস্তিত্ব, হেভেনলি প্লিজার, ঠান্ডার যে পরিবেশে যে একটা আনন্দ, এই জিনিসটা তিনি পাচ্ছেন। এরপরে কি বলতেছে দেখেন, দ্য ক্লাউডস দ্যাট গ্রেটার রাউন্ডস দ্য সেটিং সান, যে এই যে সূর্য অস্ত যাওয়ার সময় যে মেঘ যে জড়ো হয়, ডু টেক এ সোভার কালারিং ফ্রম অ্যান আই, তা পায় কি একটা শান্ত রং পায়, হ্যাঁ, সেই চোখ থেকে দ্যাট হ্যাড কিপ্ট, যা কিনা কি করে, হ্যাড কিপ্ট ওয়াচ ওভার ম্যানস ইমর্টালিটি, যা মানুষের যে নশ্বরতাকে, হ্যাঁ, নশ্বরতা দীর্ঘদিন ধরে এটা কি করতেছে, প্রত্যক্ষ করতেছে। অর্থাৎ মোর্টালিটি বলতে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নশ্বরতা বা মানে মৃত্যু যে অবধারিত হবেই, এই জিনিসটাকে তিনি বোঝাচ্ছেন যে মৃত্যু তো অবধারিত, এটা হবেই। তো কবি এখন একটা চোখের কথা বলতেছেন, যা কি, যে মানুষের জন্ম মৃত্যু এবং জীবনের যে পরিবর্তন এটা দেখতেছে। তো এটি বোঝাচ্ছে যে জীবনের যে অভিজ্ঞতা, হ্যাঁ, মানুষকে আরো বেশি এটা সংবেদনশীল করে তোলে এবং তাকে জীবনের যে ক্ষণস্থায়ী যে প্রকৃতি এ সম্পর্কে সচেতন করে তোলে। এরপরে কি বলতেছে, another race hath been and other plums are on, যে আরেক জন্ম কি এসেছে এবং নতুন বিজয় কি হয়েছে, অর্জিত হয়েছে, যে আর ওন নতুন বিজয় কি হয়েছে, অর্জিত হয়েছে। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বোঝাতে যাচ্ছেন যে নতুন একটা প্রজন্ম চলে এসেছে, হ্যাঁ, মানে একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম তো আসেই, তো নতুন একটা প্রজন্ম চলে এসেছে এবং আরেকটি প্রজন্ম কি চলে এসেছে, জন্ম নিচে চলে এসেছে। আর এখানে যে একটা ফ্রেজ আছে, আদার প্রামস আর ওন, অর্থাৎ যে নতুন মানুষরা এটা কি, নতুন মানুষ সাফল্য অর্জন করেছে, এটি জীবনের যে একটা চক্র, সাইকেল অফ লাইফ, এটাকে প্রকাশ করতেছে, যে একটা আসবে আরেকটা যাবে, যেখানে কিনা একটা প্রজন্ম মৃত্যু বরণ করবে, আরেকটা প্রজন্ম যাবে, আর পুরাতনরা নতুনদের জায়গা ছেড়ে দিবে, কিসের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে। আচ্ছা, যার কারণে যে নতুনরা কি করছে, ওন জয় করে নিয়েছে। এরপরে কি বলতেছে, থ্যাঙ্কস টু দ্য হিউম্যান হার্ট বাই হুইচ উই লিভ, যে কৃতজ্ঞতা মানে প্রকাশ করতেছে যে সেই মানব হৃদয়ের প্রতি যার মাধ্যমে আমরা কি আছি, বেঁচে আছি। থ্যাঙ্কস টু ইটস টেন্ডারনেস, এটার কোমলতার প্রতি কৃতজ্ঞতা। ইটস জয়স অ্যান্ড ফেয়ার্স, এটার আনন্দ এবং ভয়গুলোর জন্য। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে মানব হৃদয়ের প্রতি তিনি কি করতেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন। মানে এখানে একটা ফ্রেজ আছে যে বাই হুইচ উই লিভ, অর্থাৎ হৃদয়ের যে অনুভূতিগুলো, এগুলো আমাদের প্রকৃত অর্থে বাঁচিয়ে রাখে। অনুভূতি, মানুষের কল্পনা শক্তি, অনুভূতি, এগুলোই তো বাঁচিয়ে রাখে। তাছাড়া আমরা যদি কল্পনা প্রবণ যদি না হইতাম, আমরা কি বাঁচতে পারতাম? আমরা তো একদম ধূলিসাৎ হয়ে যাইতাম কোন একটা শোকে। কিন্তু আমাদের কল্পনা, আমাদের যে অবস্থা, এই জিনিসটা আমাদেরকে টিকিয়ে রাখে, হ্যাঁ, আমাদের প্রকৃত অর্থে জীবনের বাঁচার অনুভূতিগুলো, আমাদের বাঁচার যে শক্তি, এই জিনিসটা আমাদের দেয়। এই হৃদয় ভালোবাসা, দুঃখ, কষ্ট সবকিছু অনুভব করে এবং এগুলোই আবার কি আমাদের জীবনের অর্থ দেয়। এটি কি বোঝাচ্ছে? এটি বোঝাচ্ছে যে যদিও মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, কিন্তু তার আবেগ, অনুভূতি জীবনের যে প্রকৃত সৌন্দর্য এটা সৃষ্টি করে দিয়ে যায়। তো মানুষের অর্থাৎ বাঁচতে গেলে আবেগ অনুভূতি থাকাই লাগবে। কিন্তু দেখেন এর পরের যুগেই, ভিক্টোরিয়ান যুগে আবেগ অনুভূতিকে বর্জন করে দিয়েছে, দরকার নেই, ইমোশন অযথা। কিন্তু রোমান্টিক যুগে ইমোশনটা ছিল একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার্স তাদের রাইটিং এর, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে কি বলতেছে দেখেন, যে টু মি মিনেস ফ্লাওয়ার্স দ্যাট ব্লোস ক্যান গিভ থটস দ্যাট ডু অফেন লাই টু ডিপ ফর টিয়ার্স, যে টু মি অর্থাৎ আমার কাছে, দ্য মিনেস ফ্লাওয়ার দ্যাট ব্লোস ক্যান গিভ, যে এমন কি সাধারণ একটি ফুলও কি এনে দিতে পারে, ক্যান ব্লোস ক্যান গিভ মানে এনে দিতে পারে, থটস মানে সেই চিন্তা, দ্যাট ডু অফেন লাই টু ডিপ ফর টিয়ার্স, যা অনেক সময় অশ্রুর চেয়েও গভীরে কি করে, লুকিয়ে থাকে। অর্থাৎ এই দুইটা লাইনের অর্থ এমন যে একটা ক্ষুদ্রতম ফুলও কি করে দিতে পারে, কবির মনে গভীর অনুভূতি জাগাইতে পারে, যা
কান্নার থেকেও গভীর, এই যে টিয়ার্স বলতেছে কান্নার থেকেও গভীর। মিনেস ফ্লাওয়ার মানে কি? সাধারণ একটা তুচ্ছ ফুল, অর্থাৎ প্রকৃতির একটা তুচ্ছ জিনিসও অনেক বেশি মূল্যবান। উইলিয়াম ওয়াটসন বোঝাতে চাচ্ছেন যে প্রকৃতির একটা তুচ্ছ জিনিসও বেঁচে থাকার জন্য অনেক বেশি মূল্যবান। এটা অনুভূতি জাগায়, এটা আমাদের বাঁচতে শেখায়। আমাদের কান্নার থেকেও এটা অনেক বেশি গভীর, অর্থাৎ অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এর যে গভীরতা এটা রয়েছে, প্রকৃতির যে সৌন্দর্য এবং জীবনের যে উপলব্ধি মানুষের মনে এমন এক এটা অনুভূতি সৃষ্টি করতে পারে যা আসলে আমরা ভাষায় কোনোভাবে প্রকাশ করতে পারি না। উইলিয়াম ওয়াটসন এই যে কবিতাটা যা লিখছে, তিনি নিজেই বলছেন যে আসলে আমি যতটা না মানে ভাষায় প্রকাশ করতে পারি তার থেকে আরো বেশি ফিল করতে পারি। মানুষ বিষয়টা এমনই, আপনি যতটা ফিল করতে পারেন ততটা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। তো এই জিনিসটা উইলিয়াম ওয়াটসন তো উল্লেখ করতেছেন। তো সম্পূর্ণ যদি প্যারাটা আমরা একটু হাইলাইট করি, বিষয়টা এমন হয় যে আমাদের জীবনটা কি সবসময় চেঞ্জেবল, পরিবর্তনশীল, তাই না? কিন্তু প্রকৃতি এবং যে আমাদের যে অনুভূতি, এটা অন্তরের গভীরে চিরস্থায়ীভাবে থেকে যায়, সবকিছু একদম চিরস্থায়ীভাবে। আর শৈশবের সরল যে আনন্দ, এটা হারিয়ে গেলেও বয়স ও অভিজ্ঞতা নতুন এক যে উপলব্ধি এটার জন্ম দেয়। আমাদের যে বয়স এবং যে অভিজ্ঞতা, এটা নতুন একটা উপলব্ধির মানে উপলব্ধি এটা দেয়, জন্ম দেয়, যা যা কিনা যে আমাদের জীবন সম্পর্কে আরো বেশি জ্ঞান আমাদেরকে দেয়, আমাদেরকে বেঁচে থাকার একটা মানে শক্তি দেয়। আর তুচ্ছ একটা ফুলও, একটা মিনেস ফ্লাওয়ার বলছে, মানে সামান্য একটা ফুলও এটা কি করতে পারে, আমাদের যে কান্নার থেকেও গভীর, অর্থাৎ অনেক বেশি ডিপ ফিলোসফি আমাদেরকে দিতে পারে, আরো বেশি শান্তি দিতে পারে, বেঁচে থাকার খোরাক যোগাইতে পারে, যেটা কি এর যে অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা অনেক বেশি কঠিন বা অসম্ভব, সোজা কথা। এক কথা প্রকৃতিকে তিনি গ্লোরিফাই করছেন, আর চাইল্ডহুডকে সম্পূর্ণ কবিতায় তিনি গ্লোরিফাই করছেন। তো এই ছিল কবিতা। আপনাদের কনসেপশন কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনাদের রুটিন অনুযায়ী মনে হয় 26 তারিখে পরীক্ষা আছে, তাই না? জি স্যার। 26 তারিখে কি পরীক্ষা দেওয়া সম্ভব দুইটা কবিতা থেকে? এক দুদিন পিছায় দেন স্যার, দুইটা পড়তে তো অনেক সময় লাগবে। হয়ে যাবে ভাইয়া, কারণ যারা আমরা জব করে এসে আজকে যেমন অফিস থেকে এসেই ক্লাস করতেছি, আর কোনো কাজই করতে পারি নাই। আচ্ছা, তো অনেক পরে কঠিন হয়ে যাবে, হ্যাঁ job করে। তাহলে কয় তারিখ হইলে ভালো হয়? 27 বা 28? স্যার দুটো কবিতা একসাথে না দিয়ে আলাদা 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 পরীক্ষা দিয়ে যায় না? না না, আলাদা না, প্রস্তুতকে একসাথে, মানে রাইটার নিলে একসাথেই হবে। দুইটাই কবিতাই তো বেশি। একসাথেই ভালো হবে, কিন্তু টাইমটা একটু পিছায় দিলে আচ্ছা, ভালো হবে। 28 তারিখে দিলে 27 তারিখ দিয়ে দিন। 27 তারিখ, তারিখ অনেক ভালো হয় 27 তারিখ না 28 তারিখ, কোনটা ভালো হবে? স্যার, ভালো 28 অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 27 তারিখে আপনাদের মানে ক্লাস আছে, তাহলে 28 তারিখে দিচ্ছি এই পরীক্ষাটা। হ্যাঁ, 4 নাম্বার পরীক্ষাটা জি জি 28 তারিখে দিয়ে দিচ্ছি। জি। জি স্যার, এটাই ভালো হবে, 28 তারিখে ভালো হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা বিষয় আজকে আলোচনা করব ভাবছিলাম, একটু শর্টলি বলি। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের রুটিন। আপনাদের যেহেতু এটা রোজার মধ্যে পড়ে যাবে, এখন কোন সময়ে দিলে আপনাদের ক্লাসটা দিলে ভালো হয়? তারাবির পরে নাকি ইফতারের পরে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার মনে হয় ক্লাসটা একবার রাতেই দিলে ভালো হয়, মানে 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে আর কি। 9টার মধ্যে কি মানে তারাবি সারাদিন শেষ পরে। হবে? 9টা 10টা থেকে দিতে হয়, 10টার 10টা মধ্যে। থেকে আর দেওয়া যায়। আগে আমাদের 17 রাত তারিখ 10টার আগে পর্যন্ত তারাবি class শেষ নেয়। হবে না। আচ্ছা তারপরে স্যার হবে না, সিদ্ধান্ত স্যার। নেবেন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব। 17 তারিখ পর্যন্ত আমি রুটিন দেই, তারপরে রোজার মাসটার পুরাটা রোজা ভিত্তিক একটা রুটিন দিয়ে দিব, ঠিক আছে? রমজান মাস ভিত্তিক একটা রুটিন দিয়ে দিব আপনাদের সাথে। ওটা মানে আস্তে আস্তে 17 তারিখ পর্যন্ত একটা রুটিন দেব আমি সামনে, তারপরে ওইটা পরিস্থিতি বিচার বিবেচনা করে দেওয়া যাবে। কারণ ইফতারের পরে বিষয়টা কঠিন হয়ে যায়, সারাদিন রোজা থেকে ইফতার করে একটু মানে ক্লান্তি চলে আসে, তখন হয়তো কোনো ক্লাস ভালো লাগবে না। আর সেক্ষেত্রে তারাবির পরে, স্যার ইফতারের পরে আমাদের মেয়েদের জন্য অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ইফতারির পরে মেয়েদের জন্য মানে নির্বাচনের আগে এবং আগের দিন এবং পরের দিন ক্লাস না রাখলে ভালো হয়। না, ওগুলো বাদ থাকবে, ওই হিসাব করেই দিব। নির্বাচন তো যে তারিখে, ওই কয়েকটা দিন একটু বন্ধ থাকবে, সেইভাবেই দিব। আসলে ফেব্রুয়ারি মাসটা একটু মানে ভেজালো মাস পড়ে যাচ্ছে, সবকিছু এদিক ওদিক দিয়ে। স্যার 28 তারিখ।
হ্যাঁ হ্যাঁ, স্যার 28 তারিখ নেন, তারপরে তো 30 তারিখে এক্সাম আছে। ওইটা ওইটা পিছাই আমার দিব, হচ্ছে সমস্যা নেই। ক্লাস। ওইটা আমি ব্যবস্থা করে দিবনি, পিছাই দিবনি, একটাই কবিতা তো, জি স্যার। ওইটা ব্যবস্থা হবে নি। আপাতত 28 তারিখে পরীক্ষা, আর 17 তারিখ পর্যন্ত আপনাদের তাহলে রুটিন দিব ফেব্রুয়ারির। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। জি স্যার, এটাই ভালো হয়। তারপরে রমজান মাস আসুক, দেখা যাবে ইনশাল্লাহ একটা সর্বসাকুল্যে একটা সিদ্ধান্ত আসবে। স্যার রমজান মাসে কি হাই স্কুল থাকার সম্ভাবনা আছে? জি জি, রিপিট প্লিজ। মানে আমাদের এমপিভুক্ত হাই স্কুলগুলো কি খোলা থাকার কোনো সম্ভাবনা আছে নাকি রমজানে? হাই স্কুলগুলো খোলা থাকবে হয়তো 2-4 দিন, তারপরে বন্ধ হয়ে যাবে, সম্ভাবনা কম। স্যার এটা এক একটা স্কুলে ভেরি করে, কারণ অনেক সরকারিভাবে 8 তারিখ পর্যন্ত খোলা স্যার। খোলা থাকবে। এরপরে প্রাইমারি আবার স্কুল তো কোনো 15 কোনো তারিখ স্কুলের 15 রোজা পর্যন্ত খোলা থাকার কথা। হ্যাঁ, আমিও এটাই শুনেছি, 15 রোজা পর্যন্ত খোলা থাকবে, তারপর থেকে বন্ধ হবে। আচ্ছা, ওইটা প্রাইমারিতে যারা আমরা জব করি আমরা তো অনেক সমস্যা হবে আমাদের। এরকমটাই স্যার শুনেছি। আমি একটু বলি স্যার, হ্যাঁ বলেন। হাই স্কুলেরটা ডিপেন্ড করে হচ্ছে স্যার প্রধান শিক্ষকের উপর, কেননা অনেক প্রধান শিক্ষক আপনার রমজানের সময় আবার কোচিং চালায়, সেই ক্ষেত্রে দেখা যায় 20-25 পর্যন্ত চলে যায়। এটা স্যার এমপিওভুক্ত হাই স্কুলের শিক্ষকদের উপর ইয়ে করে, কারণ আমি একটা স্কুল এন্ড কলেজে আছি তো স্যার, হুম হুম। তো এটা আমার অনেকদিন যাবত আছি, তো এটা একটু আমি মানে দেখি আর কি, আমার চাঁদপুর থানায় মানে মতলব থানায় এরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বিষয় না, ওটা আপনাদের প্রতিষ্ঠান ভিত্তিক যেমনটা হয় তেমনই হবে। জি স্যার, তাহলে কিছু বিবেচনা করে আপনি একটা রুটিন আচ্ছা, আমি ওটা বানান আর কি। সবকিছু বিবেচনা করে একটা রুটিন আমি তৈরি করে দিবনি, সমস্যা নাই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সালাম।